আমাদের গল্পের ইতিহাস বহু আগেই শুরু হয়েছিল। একসময় প্রায় 3 বিলিয়ন বছর আগে, যখন আমরা পৃথিবীর ছোট্ট পেট্রি ডিশের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু হিসেবে ভেসে বেড়াচ্ছিলাম। সময় দ্রুত এগিয়ে যায় এবং প্রায় 6 মিলিয়ন বছর আগে প্রথম হেমিনিডিদের আবির্ভাব ঘটে। এই প্রাইমেট পরিবার পরবর্তীতে মানুষের বিকাশের পথ তৈরি করে। প্রায় 1.9 মিলিয়ন বছর আগে হোমো ইরেক্টাস ছিল প্রথম প্রজাতি যারা আফ্রিকা ছেড়ে পৃথিবীর অন্যান্য অংশে বসতি স্থাপন করেছিল। তাদের মস্তিষ্ক ছিল পূর্ববর্তী প্রাইমেট পুরুষদের মতো তুলনায় অনেক বড়। প্রায় 4 লাখ বছর আগে নিয়ান্ডারথেলদের প্রথম অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। তাদের শরীর ছিল ইউরোপ ও পশ্চিম এশিয়ার শীতল আবহাওয়ার জন্য উপযোগী। তাদের স্বতন্ত্র মুখের বৈশিষ্ট্য ছিল সেই সময়ের মধ্যে সবচেয়ে মানব সদৃশ্য। এরপরে এলাম আমরা হোমো এসপিয়েন্স, হোমো গণের একমাত্র জীবিত সদস্য। কিন্তু কিভাবে আমরা বিশ্বজুড়ে আধিপত্য প্রতিষ্ঠা করলাম? এর পেছনে মূল চালিকা শক্তি ছিল সভ্যতার সূচনা। আমাদের গল্প শুরু হয় হেমোস্পাইটার উর্বর ভূমিতে, খ্রিস্টপূর্ব 400 সালে, যেখানে মহান টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে গড়ে উঠেছিল সুমেরীয় শহর উরুক। অতীতের পূর্বপুরুষদের মতো শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভর না করে উরুকের নাগরিকরা গম ও যবের মতো শস্য চাষের কৌশল বিকাশ করেছিল। তবে শস্যকে খাদ্যে রূপান্তরিত করা ছিল বেশ শ্রমসাধ্য কাজ। শুরুর দিকে তারা হত্যাচালিত চাক্কি অর্থাৎ হ্যান্ড মাইল নামের একটি যন্ত্র ব্যবহার করত, যা দুটি পাথরের সমন্বয়ে তৈরি ছিল। শস্যগুলো এই দুটি পাথরের মাঝে পিষে ময়দা তৈরি করা হতো, যা একটি পাত্রে সংগ্রহ করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যেত। এটি ছিল এক মহৎ পরিবর্তনের সূচনা। এই জটিল ও কঠোর প্রক্রিয়াটি আমাদের আধুনিক বিশ্বের প্রথম কৃষিকাজের উদাহরণ। মানুষ তখন আর শিকারের উপর নির্ভরশীল ছিল না বা বনের ফলমূল সংগ্রহ করত না, বরং মানব মস্তিষ্কের সৃজনশীলতা ব্যবহার করে নিজস্ব খাদ্য উৎপাদনের ক্ষমতা অর্জন করেছিল। এর ফলে উরুক একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হয়, যেখানে 50,000-এরও বেশি মানুষ বসবাস করত। তবে এর পরিবর্তন মানুষের শরীরেও প্রভাব ফেলেছিল। গড়ে পুরুষদের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি থেকে কমে 5 ফুট 3 ইঞ্চি হয়ে গিয়েছিল। সভ্যতার বিকাশ ও পরিবর্তন, নারীদের গড় উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি থেকে কমে 5 ফুট হয়ে গিয়েছিল। অতীতের মতো বলশালী শিকারী পরিবর্তে মানুষ ছোটখাটো ও কম যোগ্য কৃষিকে কেন্দ্র করে জীবনযাত্রা করতে শুরু করে। এর ফলে অনেক মানুষ ভূমির সঙ্গে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে, যা মানব জীবনের মৌলিক প্রকৃতিতে পরিবর্তন এনেছিল। খ্রিস্টপূর্ব 3000 সালের শুরুর দিকে কিংবদন্তি অনুসারে রাজা গিলগামেশ সুমেরীয় অঞ্চলের শাসক হিসেবে রাজত্ব শুরু করেন। তার জীবন কাহিনী বিশ্বের অন্যতম প্রাচীন সাহিত্যকর্ম গিলগামেশের মহাকাব্যতে লিপিবদ্ধ রয়েছে। এই কাব্যে গিলগামেশের অমরত্বের সন্ধানের কথা বলা হয়েছে। যাত্রাপথে তিনি জ্ঞানী ভ্রমণকারী উতনাপিতির সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি এক মহাপ্লাবনের কাহিনী শোনান, যা বিশ্বকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল। কাব্যের শেষ দিকে গিলগামেশের উপলব্ধি করেন, যে জীবন তুমি খুঁজছো তুমি তা কখনোই পাবে না, কারণ দেবতারা যখন মানুষ সৃষ্টি করলেন তখন তার ভাগ করে দিলেন এবং জীবন ধরে রাখলেন নিজেদের জন্য। তবে খ্রিস্টপূর্ব 3000 সালের শেষ দিকে আকাইদিরা সুমেরীদের ক্ষমতাচ্যুত করে সারগন্য দ্য গ্রেট শক্তি গ্রহণ করেন এবং পুরো সুমের দখল করে নেন। এদিকে দক্ষিণ এশীয় সিদ্ধ উপত্যকার অভ্যাস 3300 থেকে 1300 খ্রিস্টপূর্ব বিকশিত হচ্ছিল। এটি তার উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল। সেখানে তৈরি করা হয়েছিল শীতযুক্ত টয়লেট, যা একটি চ্যানেলের মাধ্যমে ভুক্তভুক্ত ড্রেনের ব্যবস্থার সঙ্গে সংযুক্ত ছিল। এই নালা গৃহস্থলীর ময়লা শহরের বাইরে নিয়ে যেত, যার ফলে রোগের বিস্তার রোধ হতো। বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তির এই উন্নত ব্যবস্থা শহরগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করেছিল। অন্যদিকে মিশরীয় তখন বিশাল পিরামিড নির্মাণের ব্যস্ত ছিল, যা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত ছিল।
প্রাচীন মিশরীয় ধর্ম অনুসারে যখন একজন ফারাও মারা যেতেন তখন তার আত্মা পরলোক চিরকাল রাজস্ব করতে থাকবে এবং জীবিতদের দ্বারা পুঞ্জীবিত হবে। তাই পিরামিডের ভেতরে ফারাও দেহ সতর্ক সঙ্গে মমি করে সংরক্ষণ করা হতো। এটি বিশ্বাস করা হতো যে দেহ সংরক্ষিত থাকলে তার আত্মা সহজেই পরলোক যাত্রা সম্পন্ন করতে পারবে। এছাড়াও পিরামিডের ভেতরে প্রচুর ধন সম্পদ ও উপঢৌকন রাখা হতো, যা